আমাদের আজকের টপিক হলো ভোল্টেজ রেগুলেশন। তো ফার্স্টে দেখা যাক ভোল্টেজ রেগুলেশন জিনিসটা কি। দেখো, ফার্স্টে ভোল্টেজ রেগুলেশনের ডেফিনেশানে আসছি। জাস্ট যেভাবে এক্সপ্রেস করা হয় সেভাবে যেভাবে এক্সপ্রেস করা হয় সেই জিনিসটাকে দেখাচ্ছি। ভোল্টেজ রেগুলেশন মানে হচ্ছে নো লোড ভোল্টেজ, নো লোড ভোল্টেজ আর ফুল লোড ভোল্টেজের যে ডিফারেন্স, নো লোড ভোল্টেজ আর ফুল লোড ভোল্টেজের যে ডিফারেন্স তাকে বলা হয় ইনহেরেন্ট ভোল্টেজ রেগুলেশন। এই ইনহেরেন্ট ভোল্টেজ রেগুলেশনকে যদি আমরা ফুল লোড ভোল্টেজের রেশিও আকারে প্রকাশ করি তাহলে তাকে আমরা বলবো পার ইউনিট ভোল্টেজ রেগুলেশন। আর যদি 100 দিয়ে মাল্টিপ্লাই করে দিই তাহলে পেয়ে যাব পার্সেন্টেজ ভোল্টেজ রেগুলেশন। তো আমি ফার্দার রিপিট করছি জিনিসটাকে, যে যে কোনো ডিভাইস যার আউটপুট হচ্ছে ইলেকট্রিক্যাল, তো সেই ডিভাইসের যে নো লোড ভোল্টেজ আর ফুল লোড ভোল্টেজের যে ডিফারেন্স তাকে আমরা বলি ইনহেরেন্ট ভোল্টেজ রেগুলেশন। আর নো লোড ভোল্টেজ আর ফুল লোড ভোল্টেজের যে ডিফারেন্স তাকে ফুল লোড ভোল্টেজের রেশিও আকারে যদি প্রকাশ করি তাহলে তাকে আমরা বলি পার ইউনিট ভোল্টেজ রেগুলেশন। পার ইউনিট ভোল্টেজ রেগুলেশনকে যদি আমরা 100 দিয়ে মাল্টিপ্লাই করে দিই তাহলে যেটা পাবো সেটা অবশ্যই পার্সেন্টেজ ভোল্টেজ রেগুলেশন। আচ্ছা, এবার ফার্স্টে আসা যাক হচ্ছে গিয়ে নো লোড ভোল্টেজের কথায়। দেখো, ট্রান্সফরমারের যে সেকেন্ডারি সাইডটা আছে সেই সাইডটাকে যদি আমরা ওপেন রাখি তাহলে সেটা কি নো লোড কন্ডিশন। তো সেই কন্ডিশানে আউটপুটে যে ভোল্টেজটা পাবো সেটাকে আমি ডিনোট করছি, ভোল্টেজকে ডিনোট করি ভি দিয়ে, সেকেন্ডারির ভোল্টেজকে ডিনোট করবো তাহলে ভি টু দিয়ে। নো লোড ভোল্টেজের কথা বলছি যার জন্য লিখলাম ভি টু এন এল। আর ফুল লোড ভোল্টেজ যেটা আছে সেটাও কোথাকার, লোডের অ্যাক্রসে ভোল্টেজ। তো লোডের অ্যাক্রসের ভোল্টেজকে আমরা কী দিয়ে ডিনোট করি, ভি টু দিয়ে ডিনোট করি। ফুল লোড বলছি যার জন্য ভি টু এফ এল দিয়ে ডিনোট করলাম। তাহলে এই টোটাল জিনিসটাকে যদি আমি এক্সপ্রেশন দিয়ে ডিনোট করতে চাই, পার ইউনিট ভোল্টেজ রেগুলেশন কী হবে, পার ইউনিট ভোল্টেজ রেগুলেশন ইকুয়ালস টু কী হবে, কি দেখেছিলাম একটা রেশিও, রেশিওটার ওপরে কি ছিল, নো লোড ভোল্টেজ আর ফুল লোড ভোল্টেজের ডিফারেন্স। নো লোড ভোল্টেজ কত, ভি টু এন এল, আর ফুল লোড ভোল্টেজ কত, ভি টু এফ এল, এদের ডিফারেন্স ডিভাইডেড বাই ফুল লোড ভোল্টেজ। তাহলে এটা হচ্ছে কি পার ইউনিট, একে যদি আমরা 100 দিয়ে মাল্টিপ্লাই করে দিই তাহলে পেয়ে যাব পার্সেন্টেজ ভোল্টেজ রেগুলেশন। এখন ব্যাপারটা হচ্ছে গিয়ে এই যে আমরা পড়ছি ভোল্টেজ রেগুলেশন, এখানটায় ট্রান্সফরমার অবভিয়াসলি কিসে কাজ করে, এসিতে কাজ করে। তাহলে এখানকার যে ভোল্টেজগুলো আছে সেই ভোল্টেজগুলোকে কি আমরা ডিরেক্ট যোগ বা বিয়োগ করতে পারবো, পারি না। তো তার জন্য এখানটায় প্রত্যেকটার কিন্তু মডিউলাস নিয়ে দেখাতে হবে, মানে মডিউলাস অফ ভি টু এন এল মাইনাস মডিউলাস অফ ভি টু এফ এল দি হোল ডিভাইডেড বাই মডিউলাস অফ ভি টু এফ এল। দেখো নেক্সট স্লাইডে সেই জিনিসটাকে এখানে দেখানো আছে, যেটা তোমাদের আসফা কোশ্চেনের বইয়ে পেয়ে যাবে, যে ইনহেরেন্ট ভোল্টেজ রেগুলেশন ইকুয়ালস টু ভি টু এন এল মাইনাস ভি টু এফ এর পার ইউনিট ভোল্টেজ রেগুলেশনের যেটা ডিরাইভ করে দেখালাম সেটা, আর পার্সেন্টেজ ভোল্টেজ রেগুলেশন দুটোকেই দেখানো আছে। আচ্ছা, এই যে টোটাল জিনিসটা আমরা করছি সেই সময় কিন্তু প্রাইমারিতে যে সাপ্লাইটা দেওয়া ছিল সেই সাপ্লাইটা কিন্তু চেঞ্জ করা হয়নি, মানে শুরুতে যদি 240 ভোল্টে কাজ করছি আমরা তাহলে শেষেও 240 ভোল্টই টাকা থাকবে, মানে প্রাইমারির ভোল্টেজকে আমরা কখনো চেঞ্জ করছি না টোটাল প্রসিডিওরে। যার জন্য দেখো এখানে লেখা আছে ভি ওয়ানের ভ্যালু হচ্ছে কনস্ট্যান্ট। তো এবার দেখো এখানে সার্কিট ডায়াগ্রামটা ড্র করা আছে, ট্রান্সফরমারের যে স্কিমেটিক ডায়াগ্রামটা দেখো, প্রাইমারিতে সাপ্লাই ভোল্টেজ দেখানো আছে ভি ওয়ান, প্রাইমারি রেজিস্ট্যান্স আর ওয়ান, রিঅ্যাক্ট্যান্স এক্স ওয়ান, প্রাইমারিতে যে কারেন্টটা ফ্লো হচ্ছে সেটা আই ওয়ান, প্রাইমারিতে সেলফ ইনডিউসড ইএমএফ হচ্ছে ই ওয়ান। একই রকমভাবে সেকেন্ডারির যে ইনডিউসড ইএমএফ সেটা হচ্ছে ই টু। সেকেন্ডারিতে যদি সুইচটা ক্লোজ করা থাকে, এই সুইচটা যদি ক্লোজ করে দিই তাহলে একটা কারেন্ট ফ্লো হবে, সেটা হচ্ছে গিয়ে আই টু। আর সেকেন্ডারি লোডের অ্যাক্রসের যে ভোল্টেজ সেটা হচ্ছে ভি টু। আর অ্যাজ ইউজুয়াল সেকেন্ডারিতে আর টু আর এক্স টু রেজিস্ট্যান্স রিঅ্যাক্ট্যান্স প্রেজেন্ট আছে। এবার আমরা দেখব কি, যে দেখো এইখানটায় যদি আমরা একটা ভোল্ট মিটার কানেক্ট করি তাহলে ভোল্ট মিটারটা কী রিডিং দেবে সেটা ফার্স্টে দেখা যাক। যখন সুইচটা ওপেন আছে, এই সুইচটা যখন ওপেন আছে তখন ভোল্ট মিটারের যে রিডিং সেটা কার সঙ্গে সমান হবে, ই টুর সাথে সমান হবে। কেন, দেখো এই যে ভোল্ট মিটারটা আছে সেটা ই টু, এই ভোল্টেজটা, আর আর টু এক্স টু এই যে রিঅ্যাক্টেন্স আর রেজিস্ট্যান্স আছে, মানে যে ইম্পিডেন্স আছে সেকেন্ডারির,
সেই দুটো ড্রপকে মানে রিঅ্যাক্টেন্স ইম্পিডেন্সের অ্যাক্রসে ড্রপ আর টু ভোল্টেজ দুটোকে একসঙ্গে মেজার করার কথা ভোল্টমিটারের। কিন্তু সেকেন্ডারিকে যখন আমরা ওপেন সার্কিট রাখছি বা নো লোড কন্ডিশনে রাখছি তখন সেকেন্ডারির কারেন্ট কত, I2 হচ্ছে গিয়ে 0। কারেন্ট যদি 0 হয় তাহলে ইম্পিডেন্সের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ কত হবে, 0 হবে। তাহলে এই যে পোর্শনটা আছে এখানকার যে ভোল্টেজ ড্রপ মানে I2 Z2 হয়ে গেল 0। তাহলে ভোল্টমিটার কাকে রিডিং, ভোল্টমিটারের রিডিংটা কী দেবে, টু ভোল্টেজকে দেবে। মানে নো লোড ভোল্টেজ যেটা সেটা আমরা পাচ্ছি কত, E2, যার জন্য দেখো লেখা আছে এখানটায় মডিউলাস অফ V2NL ইকুয়ালস টু E2। এবার আমি যদি সুইচটাকে ক্লোজ করে দিই, সুইচটাকে এখানে ধরো ক্লোজ করে দিলাম, তখন ভোল্টমিটার কি রিডিং দেবে সেটা দেখা যাক। সুইচ যখনই ক্লোজ করে দিচ্ছি তখন সেকেন্ডারিতে একটা কারেন্ট ফ্লোতে শুরু করলো I2 কারেন্টটা কার মধ্যে দিয়ে ফ্লো হচ্ছে দেখো, রেজিস্ট্যান্স রিঅ্যাক্ট্যান্সের মধ্যে দিয়ে ফ্লো হলো আর লোডের মধ্যে দিয়ে ফ্লো হচ্ছে। তো লোডের মধ্যে দিয়ে যখন কারেন্ট ফ্লো হবে তখন লোডের অ্যাক্রসে একটা ভোল্টেজ ড্রপ পাবো। ভোল্টমিটারটাকে দেখো লোডের সঙ্গে প্যারালালে কানেক্ট করা আছে, তার মানে বেসিক্যালি ভোল্টমিটারটা লোডের অ্যাক্রসে ভোল্টেজকে রিডিং দেবে। আর লোডের অ্যাক্রসে ভোল্টেজ কত আমরা পাচ্ছি, V2 পাচ্ছি, যেখানে লোডটাকে আমরা ফুল লোড ধরে নিয়েছি, যার জন্য V2FL এর ভ্যালু দেখো লেখা আছে V2। এবার আমরা ভোল্টেজ রেগুলেশনের যে এক্সপ্রেশনটা ডিরাইভ করেছিলাম সেখানে ভ্যালুগুলো পুট করে দেবো। দেখো পার্সেন্টেজ ভোল্টেজ রেগুলেশন কী দেওয়া ছিল, V2NL মাইনাস V2FL হোল ডিভাইডেড বাই V2FL ইন্টু 100, যখন V1 হচ্ছে কনস্ট্যান্ট। V2NL এর ভ্যালু একটু আগে পেলাম E2 আর V2FL এর ভ্যালু একটু আগে পেলাম V2, ভ্যালুগুলো পুট করে দাও, তাহলে আলটিমেটলি দাঁড়াচ্ছে E2 মাইনাস V2 ডিভাইডেড বাই V2 ইন্টু 100। এবার আসছি আমরা ভোল্টেজ রেগুলেশন ফর ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর লোড। দেখো ট্রান্সফরমারের সেকেন্ডারি যে ফেজার ডায়াগ্রাম সেটা এর আগের যে ক্লাসগুলো ছিল সেখানে আমরা ড্র করা শিখেছি, সেকেন্ডারি প্রাইমারি ভোল্ট ফেজার ডায়াগ্রাম টোটালটাই ড্র করা শিখেছি। ভোল্টেজ রেগুলেশন এখানে আমরা সেকেন্ডারির যেহেতু কথাগুলো বলছি তার জন্য আমরা দেখো শুধুমাত্র সেকেন্ডারি ফেজার ডায়াগ্রামটা ড্র করেছি। আচ্ছা এখানে একটা কথা বলে দিই, যখন আমরা ট্রান্সফরমারের রেজিস্ট্যান্স রিঅ্যাক্ট্যান্স বা ইম্পিডেন্স তারপর কারেন্ট এগুলোকে রেফার করা শিখিয়েছিলাম তখন কি বলেছিলাম যে ট্রান্সফরমারের প্রাইমারিতে যদি আমি কিছু চেঞ্জ করি সেকেন্ডারিতেও সেটার এফেক্ট পড়বে, বা সেকেন্ডারিতে যদি কিছু চেঞ্জ করি তার এফেক্ট প্রাইমারিতেও পড়বে। তাহলে যখন ভোল্টেজ রেগুলেশন আমরা বের করব, এখানে আমরা লোডের অ্যাক্রসে বা লোডের সাইডে ভোল্টেজ রেগুলেশন বের করছি বলে প্রাইমারির সমস্ত জিনিসকে, প্রাইমারিতে যা যা আছে সমস্ত কিছু কি সেকেন্ডারিতে রেফার করে নিতে হবে। তো তার জন্য এই যে R2 রেজিস্ট্যান্স আছে সেই R2কে আমরা R2 দিয়ে ডিনোট করব না, REQ2 দিয়ে ডিনোট করব। আমি ফার্দার জিনিসটাকে রিপিট করছি যে আমরা যখন ভোল্টেজ রেগুলেশন বের করছি তো সেটা তো আমরা করছি সেকেন্ডারি সাইডে, তো ট্রান্সফরমারের তো প্রাইমারি আর সেকেন্ডারি ইন্টার রিলেটেড, তাহলে যখন আমি ক্যালকুলেশন করব প্রাইমারির সমস্ত জিনিসকে সেকেন্ডারিতে রেফার করব। প্রাইমারি রেজিস্ট্যান্স হচ্ছে R1, তাকে যদি সেকেন্ডারিতে রেফার করি কত হবে, R1 ড্যাশ হবে, আর সেকেন্ডারিতে অলরেডি রেজিস্ট্যান্স কত ছিল R2, তাহলে সেকেন্ডারির ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স REQ2 সমান কী হবে, R2 প্লাস R1 ড্যাশ। সিমিলারলি XEQ2 কী হবে, X2 প্লাস X1 ড্যাশ। তো যাই হোক, যার জন্য আমরা ফেজার ডায়াগ্রাম যখন ড্র করব তখন আর R2 X2 না লিখে কিন্তু REQ2 আর XEQ2 লিখতে হবে, এটা মাথায় রাখতে হবে। তো সেটাকে বেস করে আমরা ফেজার ডায়াগ্রামটা এখানটায় ড্র করেছি। ফেজার ডায়াগ্রাম ড্র করার প্রসিডিওর এর আগে অনেকগুলো ক্লাসে, প্রত্যেকটা ক্লাসে বোঝানো হয়েছে, 3-4টে ক্লাসে, তো আমি আর ফার্দার রিপিট করছি না। এবার এই ফেজার ডায়াগ্রাম থেকে আমরা এক্সপ্রেশন ডিরাইভ করব। দেখো এখানে আমরা কি করেছি, এটা যদি রেফারেন্স লাইন হয়, রেফারেন্সের সঙ্গে V2 কত অ্যাঙ্গেল করে আছে, 0 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে, যার জন্য দেখো লেখা আছে V2 ইকুয়ালস টু V2 অ্যাঙ্গেল 0 ডিগ্রি। আর এটা আছে পোলার ফর্মে, একে তারপরে আমরা কি করেছি রেক্ট্যাঙ্গুলার ফর্মে কনভার্ট করেছি, কি V2 ইন্টু cos 0 প্লাস I sin 0। cos 0 ভ্যালু কত 1, sin 0 ভ্যালু হচ্ছে 0, পড়ে থাকলো V2 ইন্টু cos 0 মানে V2 ইন্টু 1 ইকুয়ালস টু হচ্ছে V2। তারপরে আসছি আমি কারেন্টের কথায়। দেখো কারেন্ট I2 ভেক্টরকে কি লিখতে পারি, I2 ম্যাগনিটিউড লিখবো, ফার্স্টে I2 লিখলাম, আর অ্যাঙ্গেলটা কত ∅2, কিন্তু ∅2 কী করছে ল্যাগ করছে, যার জন্য একটা মাইনাস সিম্বল দেওয়া আছে। তাহলে আলটিমেটলি পেলাম I2 ভেক্টর ইকুয়ালস টু I2 অ্যাঙ্গেল মাইনাস ∅2, এটা আছে পোলার ফর্মে, একে আমরা রেক্ট্যাঙ্গুলার ফর্মে কনভার্ট করে নিলাম, দিয়ে আলটিমেটলি পেলাম I2 cos ∅2 মাইনাস I2 sin ∅2। তারপরে পড়ে থাকলে হচ্ছে গিয়ে ইম্পিডেন্স, সেকেন্ডারির যে ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স, মানে প্রাইমারির সমস্ত কিছুকে সেকেন্ডারিতে রেফার করার পরেও যে ইম্পিডেন্সটা পাচ্ছি সেটা অবভিয়াসলি ZE2 বা ZEQ2 যা লিখবে, তাহলে সেটা কত RE2 প্লাস
এক্সি টু। তাহলে এগুলো আমরা সমস্ত কিছু পেয়ে গেছিলাম ওই সার্কিট ডায়াগ্রাম থেকে। এবার আমরা এটাকে অ্যাপ্লাই করব এখানটায়। দেখো এই ফেজার ডায়াগ্রামটা যদি দেখো তাহলে কি দেখতে পাচ্ছ, এখানকার যে ই টু কার রেজাল্টেন্ট, টু দেখো রেজাল্টেন্ট হচ্ছে রেজাল্টেন্ট অফ ভি টু প্লাস আই টু জেডি টু, আই টু জেডি টু, মানে এই যে ভি টু ভেক্টর আর আই টু জিডি টু ভেক্টর এই দুটোর রেজাল্টেন্ট হচ্ছে ই টু। তাহলে ই টু ইকুয়ালস টু ভি টু প্লাস আই টু জিডি টু। এবার এটাকে আমরা অ্যাপ্লাই করব। দেখো আমরা করেছি ই টু ইকুয়ালস টু ভি টু প্লাস আই টু জিডি টু। ভি টুর যে ভ্যালুটা সেটা আমরা কত পেয়েছি এখানটায়, দেখো ভি টুর ভ্যালু যেটা সেটা পেয়েছি হচ্ছে গিয়ে ভি টু। তাহলে সেটাকে পুট করে দিতে হবে এবার ভ্যালুটাকে, ভি টুর জায়গায় ভি টু লিখলাম। আই টু মানে একটু আগে পেয়েছি আই টু কস ফাই টু মাইনাস জে আই টু সাইন ফাই টু, আর জেডি টু মানে পেয়েছিলাম হচ্ছে গিয়ে আর এ টু প্লাস জে এক্সি টু। এবার কি করব, আমরা এই দুটোকে নর্মাল মাল্টিপ্লাই করব। দুটোকে নর্মাল মাল্টিপ্লাই করার পর দেখবে এটা আসছে। কীভাবে মাল্টিপ্লাই হয়, যে আই টু কস ফাই টুর সঙ্গে আর ই টু গুণ হবে, তাহলে আই টু আর ই টু কস ফাই টু, তারপর আই টু কস ফাই টুর সাথে জে এক্সি টুর মাল্টিপ্লাই হবে, যার জন্য পাচ্ছি জে আই টু এক্সি টু কস ফাই টু। তারপরে জে আই টু সাইন ফাই টু মানে মাইনাস জে আই টু সাইন ফাই টুর সঙ্গে আর ই টুর গুণ হবে, তাহলে একটা মাইনাস আসছে, আর জে আই টু আর ই টু সাইন ফাই টু। আর কি পড়ে থাকছে, লাস্টে পড়ে থাকছে যেটা, সেটা হচ্ছে মাইনাস জে আই টু সাইন ফাই টু আর প্লাস জে এক্সি টুর গুণ হবে। তো জে ইন্টু জে গুণ করে কত হয়, জে স্কোয়ার হয়। জে স্কোয়ারের ভ্যালু কত, মাইনাস ওয়ান, আর অলরেডি একটা মাইনাস পড়েছিল, তাহলে মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস, যার জন্য দেখো এখানকার সিম্বলটা হচ্ছে প্লাস। আর বাকি কি পড়ে থাকলো, আই টু সাইন ফাই টু এক্সি টু, তাহলে আই টু এক্সি টু সাইন ফাই টু। এবার আমার কাজ হচ্ছে গিয়ে, এটা তো একটা কমপ্লেক্স নাম্বার, কমপ্লেক্স নাম্বারের রিয়াল পার্ট থাকে আর ইমাজিনারি পার্ট থাকে। রিয়াল পার্টগুলোকে একসঙ্গে লিখবো আর ইমাজিনারি পার্টগুলোকে একসঙ্গে লিখবো। ভি টু রিয়াল পার্ট, আই টু আর ই টু কস ফাই টু রিয়াল পার্ট, আর আই টু এক্সি টু সাইন ফাই টু রিয়াল পার্ট, তাহলে সেটাকে আমরা একসঙ্গে লিখলাম। বাকিটা ইমাজিনারি পার্ট, সেগুলোকে একসঙ্গে লিখলাম। ইমাজিনারি পার্ট যেটা আছে সেখানে যে দুটোতেই আছে, যার জন্য আমরা জেকে কমন নিয়ে নিয়েছি, দিয়ে এরকম রিয়াল পার্ট আর ইমাজিনারি পার্টকে এভাবে সেপারেট করে লিখলাম। এবার এই যে জিনিসটা আছে, এটা কোন ফর্মে আছে, এটা হচ্ছে কমপ্লেক্স নাম্বারের রেক্ট্যাঙ্গুলার ফর্মে আছে। এর আমরা মডিউলাস বা ম্যাগনিচিউড বার করব। কি করতে হয়, ম্যাগনিচিউড বা মডিউলাস মানে রুট ওভার অফ রিয়াল পার্ট স্কোয়ার প্লাস ইমাজিনারি পার্ট স্কোয়ার। তো রিয়াল পার্ট কোনটা, এটা, যার জন্য দেখো রুট ওভার নিয়েছি আমি, তার ভিতরে রিয়াল পার্ট স্কোয়ার প্লাস এই যে ইমাজিনারি পার্ট আছে সেটা স্কোয়ার। তাহলে পেয়ে গেলাম আমি ই টুর যে ম্যাগনিচিউড সেটা পেয়ে গেলাম। এবার দেখো এই যে পোর্শনটা আছে আই টু এক্সি টু কস ফাই টু মাইনাস আই টু আর ই টু সাইন ফাই টু, এর ভ্যালু খুবই কম হয়, একে আমরা নেগলেক্ট করতে পারি বা এর জায়গায় জিরো বসাতে পারি। তাহলে বাকি কি পড়ে থাকবে, বাকি পড়ে থাকবে হচ্ছে গিয়ে এই পার্টটা, সেটাকেই দেখো নতুন করে লেখা আছে। সেকেন্ড পার্টটাকে নেগলেক্ট করে দিলাম, পেয়ে গেলাম এটা। এবার রুট ওভারের মধ্যে জিনিসটার হোল স্কোয়ার আছে, রুট তুলে দিলে কি হবে, স্কোয়ারটা উঠে যাবে, যার জন্য দেখো পেলাম ই টু ইকুয়ালস টু ভি টু প্লাস আই টু আর ই টু কস ফাই টু প্লাস আই টু এক্সি টু সাইন ফাই টু। প্লাস ভি টুকে এদিকে নিয়ে চলে এলে মাইনাস ভি টু হয়ে যাবে, ই টু মাইনাস ভি টু, বাকিটা যেরকম ছিল আমি সেরকমভাবেই এখানটায় লিখে দিলাম। দুই সাইডকে আমি ভি টু দিয়ে ভাগ করে দিচ্ছি, তাহলে এই সাইডটা কী হয়ে যাবে, ই টু মাইনাস ভি টু বাই ভি টু, আর এই সাইডে টোটালটাকে ভি টু দিয়ে ভাগ করে দিলাম। এবার দেখো আমরা যে ভোল্টেজ রেগুলেশন পড়েছিলাম সেখানে ফর্মুলা ডিরাইভ করেছিলাম পার ইউনিট ভোল্টেজ রেগুলেশন ইকুয়ালস টু ই টু মাইনাস ভি টু বাই ভি টু, তাহলে সেটাই আমরা বার করলাম। তাহলে ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরের জন্য ভোল্টেজ রেগুলেশনের যে ফর্মুলা পেলাম পার ইউনিট ভোল্টেজ রেগুলেশন, সেটা কত, আই টু আর ই টু কস ফাই টু প্লাস আই টু এক্সি টু সাইন ফাই টু হোল ডিভাইডেড বাই ভি টু। দেখো সেটাকে এখানটায় আলাদা করে লেখা আছে। এবার দেখো এই জিনিসটাকে ভেঙে লেখা যেতে পারে। ফর এক্সাম্পল আমার কাছে যদি এ প্লাস বি হোল ডিভাইডেড বাই সি থাকে, এটাকে আমি নিশ্চয়ই এ বাই সি প্লাস বি বাই সি লিখতে পারবো। দেখো সেটাকেই আমি করেছি, এই জিনিসটাকে আলাদা করে লিখছি আই টু আর ই টু কস ফাই টু বাই ভি টু, আর এই জিনিসটাকে আমরা আলাদা করে লিখবো আই টু এক্সি টু সাইন ফাই টু বাই ভি টু। দেখো আলাদা করে লিখলাম আই টু আর ই টু, দেখে নাও এই যে আই টু আর ই টু কস ফাই টু বাই ভি টু এটা লেখা আছে এখানটায়, আই টু এক্সি টু সাইন ফাই টু বাই ভি টু এটাকে লেখা আছে এখানটায়। এই যে আই টু আর ই টু বাই ভি টু এটাকে বলা হয় পার ইউনিট রেজিস্ট্যান্স। দেখো যার জন্য লেখা আছে অ্যাকচুয়ালি আই আর বাই ভি, আই আর বাই ভি, এই জিনিসটাকে বলা হয় কি পার ইউনিট রেজিস্ট্যান্স, এটাকে বলা হয় পার ইউনিট রেজিস্ট্যান্স। অঙ্ক যখন করবো এই জিনিসটা আরও ভালোভাবে ক্লিয়ার হবে। আই টু আর ই টু বাই ভি মানে আই আর বাই ভিকে বলা হয় পার ইউনিট রেজিস্ট্যান্স। তাহলে এখানে কি আছে, আই টু আর ই টু বাই ভি টু আছে, তাহলে সেটাকে আমি কি লিখবো, আর ই পিউ লিখবো,
কারণ পার ইউনিট রেজিস্ট্যান্স আর এখানে কি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের আর ই ছিল, যার জন্য এখানটায় আর ই দিয়ে ডিনোট করেছি পার ইউনিট ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। একই রকমভাবে আই এক্স বাই ভি একে বলা হয় হচ্ছে গিয়ে পার ইউনিট রিঅ্যাক্টেন্স, একে বলা হয় পার ইউনিট রিঅ্যাক্টেন্স। তাহলে এখানে আই টু এক্সি টু বাই ভি টু ছিল, একে আমরা লিখে দিয়েছি যার জন্য এক্সিপিউ। তাহলে অ্যাকচুয়ালি জাস্ট এই একটা যদি মনে রাখা যায় তাহলে এটাকেও মনে রাখতে পারবে, কিছুই না। আই টু আর ই টু বাই ভি টুর জায়গায় বসিয়ে দেবো আর ইপিউ, আর আই টু এক্সি টু বাই ভি টুর জায়গায় বসিয়ে দেবো এক্সিপিউ। এবার আসছি লিডিং পাওয়ার ফ্যাক্টরের জন্য। এখানে আমি শুরুতে একটু বুঝিয়ে দেবো, বাকিটা নিজেরা করে নেবে, কারণ লিডিং পাওয়ার ফ্যাক্টর হোক, ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর হোক, ইউনিটি পাওয়ার ফ্যাক্টর হোক, বেসিক কনসেপশন আর প্রসিডিওর সেম, সমস্ত কিছু একই থাকবে। কি জাস্ট ডিফারেন্স থাকবে সেটুকু আমি একবার শর্টে দেখিয়ে দিচ্ছি। ফার্স্টে ফেজার ডায়াগ্রাম ড্র করবে, ফেজার ডায়াগ্রাম ড্র করা হয়ে গেল। এবার আমার এক্সপ্রেশনগুলো লিখতে হবে। এটা যদি রেফারেন্স হয়, রেফারেন্সের সঙ্গে ভি টু কত অ্যাঙ্গেল করে আছে, 0 ডিগ্রি, তার জন্য ভি টু অ্যাঙ্গেল 0 ডিগ্রি ভি টু পেলাম। এবার কারেন্টকে আমরা ডিনোট করতে চাই, দেখো কারেন্ট আছে, কারেন্ট ভেক্টর আই টু ভেক্টর ইকুয়ালস টু কী হবে, ফার্স্টে ম্যাগনিটিউডটা লিখতে হবে, আই টু লিখলাম, আর রেফারেন্সের সঙ্গে কত অ্যাঙ্গেল করে আছে, ফাই টু অ্যাঙ্গেল করে আছে, প্লাস হবে না মাইনাস হবে, প্লাস হবে, কারণ এখানে লিড করছে। যখন আমরা ল্যাগিং পড়েছিলাম তখন মাইনাস ফাই টু লিখেছিলাম, কারণ সেখানে ল্যাগ করছিল, যার জন্য আই টু অ্যাঙ্গেল ফাই টু হলো। এবার এই যে জিনিসটা আছে এটা কিসে আছে, পোলার ফর্মে আছে, তাহলে একে যদি রেক্ট্যাঙ্গুলার ফর্মে কনভার্ট করি কী হবে, আই টু ইন্টু কস ফাই টু প্লাস জি সাইন ফাই টু। ভালো করে খেয়াল করে দেখো, মনে করে দেখো, এখানটায় এই যে এক মিনিট, এই যে এক্সপ্রেশনটা আছে এটা ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরের জন্য কি ছিল, আই টু ভেক্টর ইকুয়ালস টু আই টু অ্যাঙ্গেল মাইনাস ফাই টু, আর এখানে সেটা আছে প্লাস ফাই টু, যার জন্য এখানটায় প্লাস এসছে লিডিংয়ের ক্ষেত্রে, আর এই জিনিসটা মাইনাস ছিল হচ্ছে ল্যাগিংয়ের ক্ষেত্রে। আর তো কোনো কিছু চেঞ্জ হবে না। ইম্পিডেন্স ওখানেও ছিল আর ই টু প্লাস জে এক্স ই টু, এখানেও তাই আছে। আবার এখানেও এই যে ই টু ভেক্টরটা, এই যে ই টু ভেক্টরটা কার কার রেজাল্টেড, ভি টু, আর এই ভেক্টরটার রেজাল্টেড আই টু জেডি টু। ই টু ভেক্টর ইকুয়ালস টু কী হচ্ছে, ভি টু ভেক্টর প্লাস আই টু জিডি টু ভেক্টর, ওটা এখানেও তাই ছিল, এখানেও তাই। এবার আমরা করব কি, ই টু ভি টুর যে ভ্যালুটা সেটা কত, এটা আই টুর ভ্যালু সেটা আমরা বার করলাম কোনটা, এটা জেড ই টুর ভ্যালু সেটা বার করলাম, এটা, সেটাকে আমরা গুণ করে দেব, যেরকম এর আগে করেছিলাম সেরকমই গুণ করতে হবে। এখানে যেরকম আমরা মাল্টিপ্লাই করেছিলাম একই রকমভাবে মাল্টিপ্লাই করতে হবে, জাস্ট ডিফারেন্সটা কোথায় আসছে, ল্যাগিংয়ের ক্ষেত্রে এখানে মাইনাস ছিল, লিডিংয়ের ক্ষেত্রে জাস্ট ওখানটায় পজিটিভ আসবে, আর কোনো ডিফারেন্স নাই। যার জন্য যখন ফাইনাল এক্সপ্রেশনটা আসবে, ল্যাগিংয়ের ক্ষেত্রে এখানটায় ছিল হচ্ছে গিয়ে প্লাস, আর লিডিংয়ের ক্ষেত্রে হচ্ছে মাইনাস। জাস্ট একটার ফর্মুলা যদি মনে রাখা যায় তাহলে বাকি সমস্তগুলো মনে থেকে যাবে। এটা মনে রাখবে যে ল্যাগিংয়ের ক্ষেত্রে এটা ছিল প্লাস, আর লিডিংয়ের ক্ষেত্রে এটা হচ্ছে মাইনাস। সিমিলার প্রসিডিওর তারপরে আমরা ফলো করব। এখানে আই টু আর ই টু কস ফাই টু আছে, নিচে ভি টু আছে, সেপারেট করে দিলাম আই টু আর ই টু বাই ভি টু ইন্টু কস ফাই টু, তারপরে মাইনাস ছিল মাইনাস, তারপরে আই টু এক্স ই টু সাইন ফাই টু, নিচে আছে ভি টু, সেটাকে আমরা সেপারেট করে লিখে দিলাম। আর কি বলেছিলাম যে আই আর বাই ভি এটাকে বলি কি পার ইউনিট রেজিস্ট্যান্স, এখানে আই টু আর ই টু বাই ভি টু আছে, সেটা তাহলে পার ইউনিট রেজিস্ট্যান্স, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আমরা এখানটায় নিয়েছিলাম, যার জন্য এখানে যেটা পেলাম ইকুইভ্যালেন্ট পার ইউনিট রেজিস্ট্যান্স। এখানে কি আছে, আই টু এক্স ই টু বাই ভি টু আর আই এক্স বাই ভি, একে আমরা বলেছিলাম কি পার ইউনিট রিঅ্যাক্টেন্স। সিমিলারলি এখানেও তাহলে এটা আমরা নিলাম পার ইউনিট রিঅ্যাক্টেন্স, আর ইকুইভ্যালেন্টের জন্য এক্সিপিউ লেখা আছে। মোট কথা ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরের জন্য এটা ছিল প্লাস, আর লিডিং পাওয়ার ফ্যাক্টরের জন্য এটা হচ্ছে মাইনাস, জাস্ট এটুকু খেয়াল রাখবে তাহলেই হলো। তো ল্যাগিং আর লিডিং দুটো হয়ে গেল, বাকি পড়ে থাকলো ইউনিটি পাওয়ার ফ্যাক্টর। ইউনিটি পাওয়ার ফ্যাক্টর কী হয়, ভোল্টেজ আর কারেন্ট ইন ফেজে থাকে, ফেজার ডায়াগ্রাম তো আগেই ড্র করা শেখানো হয়েছে। এবার কি জাস্ট এক্সপ্রেশনগুলো আমাকে লিখতে হবে। যদি এটা রেফারেন্স হয়, রেফারেন্সের সঙ্গে ভি টু কত অ্যাঙ্গেল করে আছে, 0 ডিগ্রি, তাহলে ভি টু ইকুয়ালস টু কত হবে, ভি টু অ্যাঙ্গেল 0 ডিগ্রি। পোলার ফর্ম থেকে আমরা রেক্ট্যাঙ্গুলার ফর্মে আগের মতন কনভার্ট করব, পেয়ে যাব ভি টু। এবার এখানটায় দেখো আই টু রেফারেন্স বা ভি টুর সাথে কত অ্যাঙ্গেল করে আছে, 0 ডিগ্রি অ্যাঙ্গেল করে, এক মিনিট, আই টু যেটা আছে দেখো, আই টু আর ভি টু দুটো তো একই লাইন বরাবর আছে, তাহলে ওদের মধ্যে অ্যাঙ্গেল কত, 0 ডিগ্রি, তাহলে এখানটায় আই টু হয়ে যাবে আই টু অ্যাঙ্গেল 0 ডিগ্রি, যেটা ল্যাগিংয়ের ক্ষেত্রে কি দেখেছিলাম, আই টু অ্যাঙ্গেল মাইনাস ফাই টু, আর লিডিংয়ের ক্ষেত্রে দেখেছিলাম আই টু অফ অ্যাঙ্গেল ফাই টু। মানে বেসিক্যালি এখানে ক্যালকুলেশন আরও সিম্পল হয়ে গেল, কারণ অ্যাঙ্গেলটা 0 ডিগ্রি, আর জে ডিগ্রি তো যা ছিল তাই, আর ই টু প্লাস জে এক্স ই টু।
এবার কি করব, জাস্ট ওখানটায় বসিয়ে দেব একই রকমভাবে ওই যে এক্সপ্রেশনটা সেখানে বসিয়ে দেব, মাল্টিপ্লাই করব, যেটা পাবো সেটা হচ্ছে গিয়ে একটা কমপ্লেক্স ফর্মে একটা নাম্বার পাবো। যখনই পাবো সেটাকে আমাদেরকে কি করতে হবে, রিয়াল পার্ট আর ইমাজিনারি পার্টকে আলাদা করে লিখতে হবে, তারপরে তার মডিউলাসকে আমরা বের করব। এবার মডিউলাস যখন বার করছি কি হয়, রুট ওভার অফ রিয়াল পার্ট স্কোয়ার প্লাস ইমাজিনারি পার্ট স্কোয়ার, রিয়াল পার্ট স্কোয়ার ইমাজিনারি পার্ট স্কোয়ার। এবার একই রকমভাবে এক্সি2-র ভ্যালু আমরা নেগলেক্ট করে দিতে পারি, পড়ে থাকবে কোনটা, এটা যা যা করেছিলাম তাই থাকবে, দিয়ে আমরা আলটিমেটলি পেয়ে যাব এই এক্সপ্রেশনটা, দুই সাইডে ভি2কে ভাগ করব, দিয়ে পেয়ে যাব এই এক্সপ্রেশনটা। এবার একটা সিম্পল জিনিস দেখো, এক মিনিট, এই যে এক্সপ্রেশনটা এটা আমরা পেয়েছিলাম কিসের জন্য, ল্যাগিংয়ের জন্য পেয়েছিলাম। যখন ইউনিটি পাওয়ার ফ্যাক্টরের কথা বলছি তখন কস ফাই টুর ভ্যালু কত হবে, কস ফাই টুর ভ্যালু 1, কস ফাই টু যদি 1 হয় তাহলে সাইন ফাই টু কত হবে, 0 হয়ে যাবে। তাহলে সাইন ফাই টুর জায়গায় যদি এখানে আমরা 0 বসিয়ে দিই তাহলে এই পার্টটা থাকবে না, তাহলে পড়ে থাকলো কি i2 re2 cos phi 2 বাই v2। এবার এখানটায় দেখো কি দেখলাম, ওখানটায় আমরা i2 re2 cos phi 2 বাই v2 পাচ্ছি, তাই না, সাইন ফাই টুর পার্টটা তো 0 হয়ে গেছে। এবার দেখো cos phi 2 ভ্যালু কত, 1, তো ইউনিটি পাওয়ার ফ্যাক্টর, তাহলে কি পড়ে থাকলো i2 re2 বাই v2, দেখো আমরা সেটাই পেয়েছি। তাহলে একটা যদি ফর্মুলা মনে রাখো, হয় ল্যাগিংয়ের জন্য কিংবা লিডিংয়ের জন্য, তাহলে বাকি সমস্ত কিছু মনে থাকবে। বেস্ট হচ্ছে কি ল্যাগিংয়ের জন্য মনে রাখবে, লিডিং হলে মাঝখানে মাইনাস বসবে। আর যদি ইউনিটি পাওয়ার ফ্যাক্টর হয় cos phi 2 জায়গায় 1 বসিয়ে দেবে, সাইন ফাই 2 জায়গায় 0 বসিয়ে দেবে, পেয়ে যাবে ফর্মুলা কত পেলে i2 re2 বাই v2। আর সেটা কত, সেটা মানে আর ইকিউ, কারণ কি আই আর বাই ভি মানে কি দেখলাম আমরা, যে তাকে আমরা বলি পার ইউনিট রেজিস্ট্যান্স। আর এখানে আমরা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স নিয়েছি, যার জন্য একে বলছি পার ইউনিট ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। এবার আসছি আমরা কন্ডিশন ফর জিরো ভোল্টেজ রেগুলেশন। তো ভোল্টেজ রেগুলেশনের তো আমরা তিনটে ফর্মুলা পেয়েছি। এবার যখন আমরা জিরো ভোল্টেজ রেগুলেশনের কন্ডিশন বার করতে চাইছি, তখন আমাকে কি করতে হবে, যে কোনো একটা ভোল্টেজ রেগুলেশনের ফর্মুলাকে ধরে নেব। কি বলছি, আমরা জিরো ভোল্টেজ রেগুলেশনের কন্ডিশন বার করতে চাইছি। এবার ভোল্টেজ রেগুলেশনের তো আমরা তিনটে ফর্মুলা পেয়েছি, তাই না, তো আমি করব কি, যে কোনো একটা ফর্মুলা ধরে নেব, দিয়ে আমরা ডিরাইভ করব। যদি অ্যান্সার পজিটিভে আসে তাহলে আমরা কি জানবো, যেটা ধরে নিয়েছিলাম ঠিক আছে। যদি অ্যান্সার নেগেটিভে আসে তাহলে জানবো যেটা ধরে নিয়েছিলাম সেটা হবে না, তার উল্টোটা হবে। চলো দেখা যাক। আমরা ধরে নিলাম যে ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরের জন্য ভোল্টেজ রেগুলেশন 0 হয়, যার জন্য দেখো ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরের ফর্মুলাটা আমরা লিখেছি। কি বলেছে, জিরো ভোল্টেজ রেগুলেশনের ফর্মুলা কন্ডিশন ডিরাইভ করতে হবে। তাহলে ভোল্টেজ রেগুলেশন যেটা পাচ্ছি সেটা সমান কত হবে, 0 হবে, 0 বসিয়ে দিলাম, খুব ভালো কথা। এবার দেখো এটা এখানে, সরি 1 মিনিট, এটা এখানে পজিটিভ আছে, এটাকে ডান দিকে নিয়ে চলে গেলে নেগেটিভ হয়ে যাবে, যার জন্য দেখো এখানে একটা নেগেটিভ সাইন দেওয়া আছে। এবার দেখো দুই সাইডে কী কী কাটাকুটি করা যায়, এখানেও y2 আছে, এখানেও y2 আছে, কাটাকুটি হবে, এখানেও v2 আছে, এখানেও v2 হবে, কাটাকুটি হবে, তাহলে ওগুলো সব কেটে দেবে। এবার দেখো cos phi 2টা এখানে আছে, এদিকে গেলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, sin phi 2 বাই cos phi 2 হয়ে যাবে। আর sin phi বাই cos phi মানে কি, tan phi, তাহলে sin phi 2 বাই cos phi 2 মানে কত হবে, tan phi 2 হবে। আর এখানে xe2টা পড়ে আছে, সেটা যদি এদিকে নিয়ে যাই ভাগ হয়ে যাবে, তাহলে কি হবে, re2 বাই xe2, সেটাই হয়ে গেল re2 বাই xe2। আর একটা মাইনাস সাইন তো ছিল, তার জন্য একটা মাইনাস সাইন পেয়ে গেলাম। তাহলে tan phi 2 ইকুয়ালস টু আমরা পেলাম মাইনাস re2 বাই xe2। তাহলে phi 2 সমান কত হবে, tan ইনভার্স এটা হয়ে যাবে। আর tan ইনভার্স মাইনাস থিটা মানে কত, মাইনাস tan ইনভার্স থিটা, সেটাই লেখা আছে। তাহলে এটা পেলাম আমরা কিসের কন্ডিশন, জিরো ভোল্টেজ রেগুলেশনের কন্ডিশন, যে যখন phi 2 ভ্যালু মাইনাস tan ইনভার্স re2 বাই xe2 হবে, মানে phi 2 ভ্যালু যখন মাইনাস tan ইনভার্স ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স অফ সেকেন্ডারি ডিভাইডেড বাই ইকুইভ্যালেন্ট রিঅ্যাক্টেন্স অফ সেকেন্ডারি হবে, তখন ভোল্টেজ রেগুলেশন 0 হবে। আর একটা কথা আমরা বলেছিলাম যে আমরা এখানে শুরুতে ভোল্টেজ রেগুলেশনটা ল্যাগিং ধরে ক্যালকুলেট করেছি, যদি অ্যান্সার পজিটিভে আসে তাহলে ল্যাগিংই হবে, যদি নেগেটিভ আসে তাহলে কি ঠিকটার উল্টোটা হবে, ল্যাগিংয়ের উল্টো কি, লিডিং। দেখো আমার যে অ্যান্সারটা এসছে নেগেটিভে এসছে, তার জন্য আমরা যেটা ধরে নিয়েছিলাম সেটা ভুল, ল্যাগিংয়ের জন্য হবে না, লিডিংয়ের জন্য হবে। দেখো সেটাই লেখা আছে, নেগেটিভ সাইন ডিনোটস দ্যাট জিরো ভোল্টেজ রেগুলেশন অকার্স অ্যাট লিডিং পাওয়ার ফ্যাক্টর। তাহলে এটা হয়ে গেল। এবার আমরা দেখব ম্যাক্সিমাম ভোল্টেজ রেগুলেশন কখন অকার করে। তো একই রকমভাবে আমাদের কাছে ভোল্টেজ রেগুলেশনের তিনখানা ফর্মুলা আছে, যে কোনো একটা ফর্মুলা ধরে আমরা ডিরাইভ করতে থাকব। তো আমরা অ্যাজ ইউজুয়াল
ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর ধরে নিচ্ছি, যদি আমাদের যেটা ধরে নিচ্ছি সেটা যদি ভুল হয় তাহলে তার উল্টো রেজাল্ট, মানে যদি নেগেটিভ আসে তাহলে আমরা বুঝবো যেটা ধরে নিয়েছি সেটা হবে না, তার উল্টোটা হবে। তো যাই হোক, আমরা ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরের জন্য ধরে নিলাম। এবার যখন আমরা কোনো এক্সপ্রেশন আছে, ধরো এফএক্স, এফএক্স যদি একটা এক্সপ্রেশন থাকে, তার যদি ম্যাক্সিমাম বা মিনিমাম ভ্যালু থাকে, কি হয়, এফ ড্যাশ এক্স ইকুয়ালস টু জিরো হয়, মানে এফ এক্সের যে ডেরিভেটিভ সেটা কত হবে, জিরো হবে। কি বলছি, তোমার কাছে একটা এক্সের ফাংশন আছে, ধরলাম ওয়াই ইকুয়ালস টু এফ এক্স, ওয়াই ইকুয়ালস টু এফ এক্স আছে। যদি ওয়াই বা এফ এক্স যেটাই বলো না কেন, এর যদি ম্যাক্সিমাম বা মিনিমাম ভ্যালু থাকে, তাহলে কি হবে, ওর ডেরিভেটিভ করলে আমরা পাই হচ্ছে কি জিরো, যেটা ম্যাথামেটিক্সের ফার্স্ট সেমিস্টার বা সেকেন্ড সেমিস্টারে শিখে এসছো, সেই জিনিসটাকে আমরা এখানে অ্যাপ্লাই করব। তাহলে ভোল্টেজ রেগুলেশনের যে ফর্মুলা সেটা আমরা নিয়েছি এটা, যদি ভোল্টেজ রেগুলেশনের আমরা কী বার করছি, কন্ডিশন অফ ম্যাক্সিমাম ভোল্টেজ রেগুলেশন, তাহলে ভোল্টেজ রেগুলেশনের যদি ম্যাক্সিমাম বা মিনিমাম ভ্যালু থাকে তাহলে তার ডেরিভেটিভ করলে জিরো আসবে, তাহলে এবার আমরা এটাকে ডেরিভেটিভ করব। এবার অবশ্যই প্রশ্ন আসছে কিসের রেসপেক্টে ডেরিভেটিভ করব, কোনো কিছুর একটা রেসপেক্টে তো ডেরিভেটিভ করতে হবে। এখানে লোডের পাওয়ার ফ্যাক্টর নিয়ে কথা আছে, লোডের পাওয়ার ফ্যাক্টর কখনো লিডিং হচ্ছে, ল্যাগিং হচ্ছে, ইউনিটি হচ্ছে, তাহলে লোডের পাওয়ার ফ্যাক্টর চেঞ্জ করলে কী কী হতে পারে সেটা আমরা দেখছি। তাহলে এখানে আমরা লোডের যে পাওয়ার ফ্যাক্টরের যে অ্যাঙ্গেলটা, সেই ফাই টু রেসপেক্টে আমরা সেখানটায় ডেরিভেটিভ করছি, তাহলে এই টোটাল জিনিসটাকে আমরা ফাই টু রেসপেক্টে ডেরিভেটিভ করব, যার জন্য দেখো লেখা আছে ডিভাই ডি ফাই টু অফ টোটালটা। এবার আমরা এটা ডেরিভেটিভ করব, ডেরিভেটিভ করে নেবে। ডেরিভেটিভ তো ম্যাথামেটিক্সে শেখানো হয়েছে, এটুকু নিজেকে করতে হবে। যদি বুঝতে না পারো ক্লাসে বলবে, তখন বুঝিয়ে দেবো, বাট এটুকু নিজের করার কথা, কারণ এগুলো কিন্তু ডেরিভেটিভ ম্যাথামেটিক্সের পার্ট, মেশিনের পার্ট নয়। তো যাই হোক, তাও বুঝতে না পারলে বলবে ক্লাসে, আমি বুঝিয়ে দেবো। তো এইটুকু পার্টের ডেরিভেটিভ করে আসছে এটা, আর এইটুকু পার্টের ডেরিভেটিভ করে আসছে এটা, হলো। এবার আমি কি করছি, এই যে এই জিনিসটা আছে এখানটা, এটা মাইনাস আছে, এই সাইডে নিয়ে চলে গেলে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, তাহলে ওই সাইডে নিয়ে চলে গেলাম। এক মিনিট, দেখো এটাকে এই সাইডে নিয়ে চলে গেলাম, এখানে আমার হয়ে গেল প্লাস। এবার যেগুলো যেগুলো কমন আছে চলো কেটে দেওয়া যাক। দেখো আই টু আছে কেটে দিলাম, ভি টু আছে কেটে দিলাম। তারপরে প্রসিডিওর সেম, কস ফাই টু এখানে গুণ আছে, এদিকে নিয়ে গেলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। সাইন ফাই টু বাই কস ফাই টু কী হয়, ট্যান ফাই টু হয়ে গেল। আর এই সাইডে আই টু আর ভি টু, তো এগুলো তো কাটাকুটি হয়ে গেছিলো, কী পড়েছিল, আর ই টু পড়েছিল, এই সাইডে নিয়ে চলে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে কি হবে, এক্স সি টু বাই আর ই টু, মানে ট্যান ফাই টু পেয়ে গেলাম এক্স সি টু বাই আর ই টু। তাহলে সেখান থেকে ফাই টুর ভ্যালু কত পাচ্ছি, ট্যান ইনভার্স এক্স সি টু বাই আর ই টু। মানে অ্যাকচুয়ালি ভোল্টেজ রেগুলেশন ম্যাক্সিমাম হওয়ার কন্ডিশন কত, কি, যে ফাই টুর ভ্যালু যখন ট্যান ইনভার্স সেকেন্ডারির ইকুইভ্যালেন্ট রিয়াক্টেন্স ডিভাইডেড বাই সেকেন্ডারির ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে, তখন আমাদের ভোল্টেজ রেগুলেশন ম্যাক্সিমাম হবে। আর এখানে আমরা যে ফর্মুলাটা ধরে নিয়ে ডিরাইভ করেছিলাম সেটা কী ছিল, ল্যাগিং লোডের জন্য অ্যান্সার কী এসছে, পজিটিভ না নেগেটিভ, অ্যান্সার পজিটিভে এসছে, তাহলে আমরা যেটা ধরে নিয়েছিলাম সেটাই ঠিক। ভোল্টেজ রেগুলেশন ম্যাক্সিমাম হয় কখন, যখন আমরা ল্যাগিং লোড ইউজ করে থাকি।